পাক ভারত উত্তেজনার মাঝে গুজরাটে 1000-এরও বেশি বাংলাদেশি আটক। অমিত শাহের কড়া নির্দেশনার পরই এই অ্যাকশন। এখনো পদত্যাগের সিদ্ধান্ত নেননি উপদেষ্টা আসিফ। সংবাদ পরিবেশনে গণমাধ্যমকে সতর্কতার পরামর্শ। সহনীয় লোডশেডিং এর আশ্বাস ফাউজুল কবিরের। সংবিধানে বহুত্ববাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে জামায়াত। প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার হলেও বিএনপির গুলো কেন বহাল, প্রশ্ন রিজভির। রোমের সান্তা মারিয়া ম্যাজিওর ব্যাসিলিকায় সমাহিত পোপ ফ্রান্সিস। শেষ বিদায় অনুষ্ঠানে ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতারা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। পাকিস্তানের সাথে উত্তেজনার মাঝে ভারতের গুজরাটের দুই শহর আহমেদাবাদ ও সুরাটে অভিযান চালিয়ে 1000-এরও বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আহমেদাবাদ থেকে অন্তত 890 ও সুরাট থেকে 134 বাংলাদেশিকে আটক করা হয়। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কড়া নির্দেশনার পরই অভিযান চালানো হয়। গুজরাট কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিবাসীরা মূলত পশ্চিমবঙ্গ থেকে জাল পরিচয়পত্র সংগ্রহ করে ভারতের বিভিন্ন রাজ্যে ঢোকে এবং পরে গুজরাটে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। অনেকেই মাদক চোরাচালান ও মানব পাচারের সঙ্গে জড়িত বলে দাবি করেছে গুজরাট কর্তৃপক্ষ। জাল নথিপত্র প্রস্তুতকারী চক্রের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন তারা। অবৈধ অভিবাসীদের পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ উপেক্ষা করলে রাজ্যে অবৈধ অভিবাসীদের আটকের পর নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘাভি। আবারও কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলি ঘটেছে। ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ, অস্ত্রবিরতি লঙ্ঘন করে শুক্রবার নিয়ন্ত্রণ রেখায় গুলি চালায় পাকিস্তান। জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারা। পেহেলগাম ইস্যুতে সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত। পাকিস্তানও ছেড়ে কথা বলছে না। থমথমে পরিস্থিতিতে দেশ দুটির উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশা, ভারত আর পাকিস্তান নিজেরাই এই সমস্যার সমাধান করতে পারবে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। পেহেলগাম হত্যাকাণ্ড ইস্যুতে ভারত পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। শুক্রবার অস্ত্রবিরতি লঙ্ঘন করে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় আবারও গুলি চালিয়েছে পাকিস্তান। এই অভিযোগ এনে ভারতীয় সেনাবাহিনী পাল্টা গুলি চালায়। এতে দ্বিতীয় দিনের মতো নিয়ন্ত্রণ রেখায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। গোলাগুলি হয়েছে লাদাখ সীমান্তেও। পাকিস্তান ভারত উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি লিখেন, ভারত ও পাকিস্তান ইরানের ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী, তাই তাদের গুরুত্ব সহকারে বিবেচনা করে তেহরান। দূতাবাসের মাধ্যমে কঠিন সময়ে উভয় পক্ষের মধ্যে বোঝাপড়া তৈরি করতে চায় তেহরান। এই পরিস্থিতিতে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই দ্রুত সমাধান খোঁজার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ভারত পাকিস্তানের দীর্ঘ সময়ের বিরোধের কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন, দুদেশ ঠিকই বিষয়টি মিটিয়ে নেবে। ইরান আর যুক্তরাষ্ট্রের এমন বক্তব্যের মাঝেই পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়ে উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী করছে দিল্লি আর ইসলামাবাদ। শুক্রবার সিন্ধু নদের পানি চুক্তি নিয়ে অমিত শাহর বাসভবনে জরুরি বৈঠকে বসেন ভারতের জলশক্তি মন্ত্রী সিআর পাতিল। সিন্ধুর এক ফোঁটা পানিও পাবে না পাকিস্তান, এমন হুঁশিয়ারি দেন তিনি। পানি আটকানোর চেষ্টা করলে যুদ্ধ পরিস্থিতি বিবেচনা করে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। পদত্যাগের বিষয়ে এখনই সিদ্ধান্ত নেননি। রাজনৈতিক দল করলে এনসিপিতেই যোগ দিতে হবে এমন বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিকেলে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা জানিয়েছেন। এ সময় উপদেষ্টা বলেন, চিরকুটের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের আমলে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে কর্মী নিয়োগ দেওয়া হতো। এবার প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নিজের এপিএস এর অব্যাহতি দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দুর্নীতি দমন কমিশন এই ঘটনা তদন্ত করছে। সোর্স ছাড়াই এমন সংবাদ পরিবেশনা বিভ্রান্তিমূলক। গণমাধ্যমকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সংবাদ প্রকাশ করারও আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। জুলাই গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে
মানুষের একটা আকাঙ্ক্ষা তো আছে যে আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি। তবে কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হব সেটা তো এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি, কিংবা কখন যুক্ত হব সেটাও এখনও আসলে অনেকটাই আনসার্টেইন। যখন আমি রাজনীতি করার কথা চিন্তা করব তখন আমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব, এবং সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে, নট নেসেসারিলি নতুন রাজনৈতিক দলই হতে হবে। চলতি গ্রীষ্মে লোডশেডিং সহনীয় থাকবে, তফাৎ থাকবে না গ্রাম ও শহরের মধ্যে, আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। চলমান চুক্তিতে কাতার জ্বালানির দাম না কমালেও নতুন চুক্তিতে কমানোর আশ্বাস দিয়েছে বলে জানান তিনি। এক সেমিনারে বিদ্যুতের উৎপাদন 3 গুণ বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। শুভ মাহফুজের রিপোর্ট। গেল কয়েক বছর থেকে ধুঁকছে দেশের জ্বালানি খাত, যার নেতিবাচক প্রভাব দেশের সামগ্রিক অর্থনীতিতে। জ্বালানি খাতের এমন দশা থেকে উত্তরণে আগামীর করণীয় বিষয়ে শনিবার সেমিনার করে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ FERB। বিদ্যুৎ ভবনে এই সেমিনারে জ্বালানি নীতি সংস্কারের পাশাপাশি আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব অনুসন্ধানের উপর জোর দেন বিশেষজ্ঞরা। আমাদের আগামী দিনের প্রেক্ষাপটে আমাদের জ্বালানি নীতির সংস্কার দরকার। এখন যে জ্বালানি নীতি রয়েছে 2004 সালে, এটি দিয়ে চলবে না। বিগত সরকারের সময় বেশি বেশি করে দেখানোর একটা প্রবণতা ছিল, তার মাধ্যমে বেশি বেশি করে বেসরকারি বিনিয়োগ এবং বেশি বেশি করে তার মাধ্যমে অনিয়ম দুর্নীতি, এই বেশি প্রবণতাটা দুর্ভাগ্যজনকভাবে এখনো রয়ে গেছে। আমাদের নতুন করে জ্বালানির প্রাক্কলন দরকার। বিদ্যুৎ উন্নয়ন তহবিলের যে টাকা আছে সেই টাকা ব্যয় হয় না, গ্যাস উন্নয়নের তহবিলের টাকা ব্যয় হয় না। 2022 সালের স্ট্যাটিস্টিকে দেখা গেল যে 65% টাকা গ্যাস উন্নয়নের তহবিলে ব্যয় হয়নি, 35% ব্যয় হয়েছে বিদেশি কোম্পানির বিল দিতে। আমি ওইটা বলবো না যে আমাদের অনেক গ্যাস আছে, আমাদের নিজস্ব শর্ট ডিমান্ড মিট করে আমি এক্সপোর্টও করতে পারবো, ওইসব কথাও আমি বলবো না। বাট উই হ্যাভ এনাফ। এবং আমি যদি 2000 MMCFD তো ধরে রাখতে পারি, আমি ধরে নিচ্ছি যে আমার বিবিয়ানা ফেল করবে, তাহলে আমি ওইটাও করতে হবে। সো 2000 MMCFD করতে পারি, তাহলে বাকিটা আমাকে ইম্পোর্ট করতে হবে। আর যদি বড় কিছু অপশনে পেয়ে যাই তাহলে তো ভেরি ভেরি গুড। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা আশ্বস্ত করেন এবারের গরমে সহনীয় থাকবে লোডশেডিং। জানান বিগত সরকারের রেখে যাওয়া বিপুল বকেয়া অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। এতে মিলেছে পর্যাপ্ত জ্বালানি সরবরাহের নিশ্চয়তা। লোডশেডিং হবে না এটা বলবো না, কিন্তু লোডশেডিংটা সহনীয় মাত্রায় থাকবে। আরেকটা হচ্ছে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য থাকবে না। পাওয়ার সেক্টরের ক্রাইসিসের নাম করেই কিন্তু এইসব কি বলে কুইক রেন্টাল এইসব হায়ারে, তো ওই জন্য ক্রাইসিস শব্দটা ব্যবহার করার আগে এটা একটা মাত্রা থাকতে হয়। ক্রাইসিসকে অনেকে একটা অপরচুনিটি হিসেবে দেখে এবং সেটা ব্যবহার করে, এবং এর ফলে এটা ক্রাইসিস একটা ছোট ক্রাইসিস আরো বড় ক্রাইসিসে পরিণত হয়। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, বর্তমানে 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলেও তা 18,000-এ নেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আর উচ্চতায় নিতে একমত হয়েছে ঢাকা সফররত চীনা কমিউনিস্ট পার্টি। গত 15 বছর ফ্যাসিবাদী সরকারের সময় চীনের সাথে বিএনপির কোনো বৈঠক হতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। জানান, বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন নিয়ে চীন কোনো মতামত ব্যক্ত না করলেও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সে দেশের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলকে অবগত করেছে বিএনপি। এদিকে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেন, বাংলাদেশে কখন ও কিভাবে নির্বাচন হবে তা ঠিক করবে এদেশের জনগণ। এদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে চীন কখনোই হস্তক্ষেপ করবে না বলেও জানান ইয়া ওয়েন। তবে বাংলাদেশের নির্বাচন সহ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিএনপির পক্ষ থেকে ঢাকায় সফররত চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলকে ধারণা দেওয়া হয়েছে বলে জানান। রাজধানীর একটি হোটেলে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চীনা কমিউনিস্ট পার্টির পক্ষে নেতৃত্ব দেন চায়না কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের পেং জিউবিন। 8 মাস হয়ে গেল বিএনপি নেতাকর্মীদের নামে মামলাগুলো কেন প্রত্যাহার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলাগুলো প্রত্যাহার হয়ে গেল, কিন্তু বিএনপি নেতাকর্মীদের মামলাগুলো এখনও প্রত্যাহার হলো না। এদিকে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন শুধু বিএনপির জন্য নয়, সকল রাজনৈতিক দলের জন্য দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। আহমেদ সারোয়ারের রিপোর্ট।
তাদের টাকা পাচারের কাহিনী। স্বৈরাচারের মিথ্যা ও বানোয়াট মামলায় 60 লাখ আসামি মুক্তি কতদূর শীর্ষক আলোচনার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে যারা সহায়তা করেছে তাদের মধ্যে আদালত অন্যতম। ফ্যাসিবাদের বিচারকদের বিচার হতে হবে দাবি করে রিজভী বলেন, হিটলারের সহযোগী বিচারকদের যদি বিচার হতে পারে, শেখ হাসিনার সহযোগী বিচারকদের কেন বিচার হবে না? তিনি বলেন, অধিকাংশ উপদেষ্টার দুর্নীতির সাথে সম্পর্ক নেই, কিন্তু কিছু কিছু দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা তো সত্য। প্রধান উপদেষ্টা আমরা শুনেছি তার মামলা সব প্রত্যাহার হয়ে গেছে। আজকের যিনি প্রধান উপদেষ্টা তার উপরে হচ্ছে, 2-1 উপদেষ্টার উপরেও নিপীড়ন নির্যাতন হচ্ছে। কিন্তু কথা হলো যে তাদের যদি প্রত্যাহার হয়ে যায় তাহলে এই প্রশ্ন তো হতেই পারে, আজ 8 মাস হলো নেই, এই মামলাগুলো কেন প্রত্যাহার হয়নি? আমি জানি যে অধিকাংশ উপদেষ্টা যারা তাদের দুর্নীতির সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু কিছু কিছু দুর্নীতির কথা তো উঠছে এবং সেই দুর্নীতিগুলো ভয়াবহ। কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে? কেন তারা বদলি বাণিজ্যের বিষয়ে তাদের অভিযোগ উঠবে? এদিকে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন করে জিয়া মঞ্চ। এতে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, বিএনপির সমালোচনা আগে অনেকে করত, এখনো করে। অনেকে বলে বিএনপি ক্ষমতা গেলে সংস্কার করবে, তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু সংস্কার যা করেছে বিএনপি করেছে। একটা নিরপেক্ষ ভোট, সেটা শুধু বিএনপির জন্য না, সকল রাজনৈতিক দল এবং দেশের মানুষের জন্য দরকার। সংস্কার আমরাও চাই, সময় আপনাকে আমরাও দিতে চাই, কোনো অসুবিধা নাই। 3 মাস, 6 মাস, 9 মাস আপনি ক্ষমতায় থাকেন। আজকে ফ্যাসিবাদকে তো রুখতে হবে। আমরা দেখছি ক্রমান্বয়ে দেশের আইন শৃঙ্খলার ব্যবস্থার দুর্বলতার কারণে আজকে ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠছে। মানববন্ধনে বিএনপি নেতারা বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেয়াই হবে অন্তর্বর্তী সরকারের সফলতা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। মুসলিম সহ বিশ্বের প্রতিটি দেশকে ফিলিস্তিনে চালানো ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন কয়েকটি ইসলামিক দল। জাতীয় প্রেস ক্লাবের সামনে মাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন শীর্ষক সমাবেশে তারা ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে রাষ্ট্রীয় স্বীকৃতি চান। ইসরায়েলি বর্বরতা বন্ধে জাতিসংঘকে চিঠি দিতেও ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানান তারা। আরও জানাচ্ছেন জিয়া খান। শনিবার ভোর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন হাজারো মানুষ। ছোট বড় মিছিল নিয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেয় তারা। ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে আমাদের সোচ্চার ভূমিকা জারি রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি। মুসলিম ফিলিস্তিনি মুসলিম ভাইদের পক্ষে জালেমের বিরুদ্ধে সোচ্চার হতে আওয়াজ দেওয়ার জন্য আমরা এখানে আসছি। আমি সাভার আশুলিয়া থেকে আসছি আমার ছেলেকে নিয়ে। এরকম প্রোগ্রামে আমার ছেলেকে যদি না নিয়ে আসি তাহলে আপনার আর নেক্সট টাইমে আসার জন্য কোনো বক্তৃতা থাকবে না। ফিলিস্তিনের ওপর ইসরায়েলি গণহত্যা বন্ধে কঠোর হুঁশিয়ারি মানুষের মুখে। আমরা সারা পৃথিবীর মানুষদের জানান দিতে চাই যে আমরা মুসলমান সবাই এক প্ল্যাটফর্মে এসেছি। আমরা সব সময় মুসলমানদের পক্ষে এবং অন্যের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে। ফিলিস্তিনের পক্ষে নিজেদের অবস্থানের কথা জানান বিক্ষোভকারীরা। আমাদের ইমানি দায়িত্ব এবং কর্তব্য, আমরা ফিলিস্তিনে যাব এবং ইসরায়েলের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে চাই। ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত। এখন যদি ফিলিস্তিন থেকে খবর আসে এখনই আমরা ইনশাআল্লাহ দিলে এখনই সবাই আমরা বাংলাদেশ থেকে যাব ইনশাআল্লাহ। ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান সমাবেশে আসা মানুষগুলো। জাতিসংঘের কাছে একটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বা কোনো একটা চিঠির মাধ্যমে যাতে জাতিসংঘ ইসলামী যত আমাদের দেশগুলো রয়েছে ও দেশগুলোর নেতাদের সাথে একসাথে করে লিখিত প্রতিবাদ জানানোর জন্য। গাজার মুসলমানদের উপরে নির্মমভাবে হত্যা করতেছে, এটা যেন অনন্ত বিলম্বে যুদ্ধবিরতির মধ্যে ফিলিস্তিনি মুসলমানদেরকে শান্তিতে থাকার মতন ব্যবস্থা করে দিতে পারে। গণজমায়েতের কারণে প্রেস ক্লাব, পল্টন, মতিঝিল, কাকরাইল সহ আশপাশের রাস্তায় বন্ধ ছিল যান চলাচল। ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। রোমের সান্তা মারিয়া ম্যাজিওরে বাসিলিকায় সমাহিত করা হয়েছে পোপ ফ্রান্সিসকে। ভ্যাটিকানের সীমানার বাইরে 100 বছরের মধ্যেই প্রথম কোনো পোপকে সমাহিত করা হলো।
50টিরও বেশি দেশের শীর্ষ নেতাদের সাথে পোপের শেষকৃত্যে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের আগেই সেন্ট পিটার্স ব্যাসিলিকার ভেতরেই বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই শেষকৃত্যে 4 লাখেরও বেশি মানুষ অংশ নেয় বলে জানিয়েছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাথিও পিয়ান্তেদোসি। শেষকৃত্য সম্পন্নের পরপরই তীর্থযাত্রী ও শোকার্তদের সাথে বিশ্বনেতারা রোম ত্যাগ করেন। আজ থেকে রোমে শুরু হবে 9 দিনের শোক দিবস। এই দিনগুলি পোপ ফ্রান্সিসের স্মরণে প্রতিদিন গণসভা হবে। পোপের শেষকৃত্যে উপস্থিত ছিলেন অনেক দেশের সরকার প্রধান ও রাজ পরিবারের সদস্যরা। এই তালিকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, প্রিন্স উইলিয়াম, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও রানী লেটজিয়া এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা সহ অনেকে। এদিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের আগেই মুখোমুখি বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রায় 15 মিনিট ধরে চলে এই বৈঠক। রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদ 5 বছর করে রাখার পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একমত হয়েছে 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয় এই প্রস্তাবের সঙ্গেও। এছাড়া জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় দ্বিকক্ষ সংসদ সহ বেশ কিছু বিষয় একমত হয়েছে দলটি। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। জাতীয় ঐকমত্য কমিশনের আমন্ত্রণে সকাল 10:30টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা। নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে দলের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। বৈঠকে 5টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা হয়। জামায়াতে ইসলামী ও জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে শুরুতে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা হয়। দুপুরের বিরতিতে বৈঠকের অগ্রগতি জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির। কমিশনের প্রস্তাব ছিল সংসদের মেয়াদ 4 বছর হবে, প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর হবে। আমরা বলেছি যে এটা ঠিক হবে না, সংসদের মেয়াদ 5 বছর থাকবে এবং প্রেসিডেন্টের বয়সও মেয়াদও 5 বছর থাকবে। আর একটি বিষয় বলি, সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বাইক্যামেরাল পার্লামেন্টের ব্যাপারে আমরা একমত হয়েছি। তবে এটা ফরমেশন, নেচার, প্রসেস এসব বিষয়ে আমরা এখন আলোচনা করছি। বিরতির পর শুরু হওয়া বৈঠক চলে আরও প্রায় 3 ঘন্টা। শেষে আনুষ্ঠানিকভাবে সংস্কার ইস্যুতে জামায়াতের অবস্থান জানান ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ন্যাশনাল কনস্টিটিউশনাল যে কাউন্সিল হয়েছে, এটার সাথে আমরা নীতিগতভাবে একমত হয়েছি। যে রিফর্মস প্রস্তাবনা দিয়েছিলাম, সেখানে পিআর সিস্টেমে নির্বাচনের কথা আমরা বলেছি, প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ আলোচনা। এর আগে আলোচনার শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ স্বাগত বক্তব্যে রাষ্ট্র কাঠামো সংস্কারে জন আকাঙ্ক্ষার বিষয়টি স্মরণ করিয়ে দেন। রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগ সরকারের উদ্যোগ নয়, আসলে এটি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল। তারই অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্র সংস্কারের প্রয়োজন এবং তাগিদ রাজনৈতিক দলের কাছ থেকে এসছে, জনসমাজের কাছ থেকে এসছে, ছাত্রদের কাছ থেকে এসেছে, সাধারণ মানুষের কাছ থেকে এসছে। সেই প্রক্রিয়ায় আপনারা আন্তরিকভাবে অংশগ্রহণ করেছেন বলে আপনাদের আবার আমি ধন্যবাদ জানাই। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আবারও জানালেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার উদ্দেশ্য একটি জাতীয় সনদ তৈরি করা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন না হলে বিনিয়োগে অনিশ্চয়তা বাড়বে আশঙ্কা সিপিডির। শনিবার সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিদেশি বিনিয়োগ সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এই শঙ্কা প্রকাশ করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান। দেশকে বৈদেশিক বিনিয়োগ বান্ধব করতে হলে সুশাসন, জবাবদিহিতা, দক্ষ শ্রম শক্তি ও শোভন শ্রমসংস্থান সৃষ্টি করার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন এই অর্থনীতিবিদ। ছায়া সংসদে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশে মব জাস্টিসের প্রবণতা দূর করতে পারলেই বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনা বেড়ে যাবে।
অবশ্যই যে কোনো বিনিয়োগকারী, যেটা আমি বললাম 20-25 বছরের জন্য তারা আসেন, সুতরাং স্থিতিশীল একটা রাজনৈতিক পরিবেশ আছে কিনা সেটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। যেটা নাকি এখানে সঠিকভাবে বলা হয়েছে যে একটা ভালো দিক হলো যে সব প্রধান রাজনৈতিক যেসব দল আছে তারা কিন্তু বলেছেন যে তারা নীতি ধারাবাহিকতা অব্যাহত রাখবেন, বৈদেশিক বিনিয়োগকারীদেরকে তারা ওয়েলকাম করবেন। সো এটা আমার মনে হয় যে একটা ইতিবাচক। যদি বিলম্বিত হয়, রাজনৈতিক প্রক্রিয়া যদি ঠিকভাবে যদি না চলে, আমার মনে হয় যে একটা অনিশ্চয়তা সৃষ্টি হবে। সামরিক বাহিনীর দায়িত্বকে দেশপ্রেমের মধ্যে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজন ও সাবেক সামরিক কর্মকর্তারা। জাতীয় প্রেস ক্লাবে নেক্সাস অ্যান্ড ডিফেন্স জাস্টিস এনডিজে আয়োজিত সশস্ত্র বাহিনী সংস্কারে করণীয় বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেন তারা। বক্তারা বলেন, সামরিক বাহিনীকে জনগণের স্বার্থে কাজ করতে হবে। আলোচনায় সাবেক সামরিক কর্মকর্তা শহীদ পরিবারের সদস্যরা বলেন, দেশ রক্ষায় সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ। তারা বলেন, সামরিক বাহিনীকে নেতিবাচক তকমা দেওয়া যাবে না, সংস্কার করে সামরিক বাহিনীকে যুগোপযোগী করার তাগিদ দিয়ে বক্তারা বলেন, রাস্তাঘাট নির্মাণ ও ব্যবসা প্রতিষ্ঠান তৈরির সংস্কৃতি থেকে সামরিক বাহিনীকে দূরে রাখা দরকার। টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয় সরঞ্জাম দেশের তৈরি সম্ভব মন্তব্য করে তারা বলেন, যারা সশস্ত্র বাহিনীর সংস্কার ও আধুনিকায়নে বাধা দেন তারা দেশপ্রেমিক নন। বক্তারা একটি ডিফেন্স কমিশন তৈরির সুপারিশ জানান। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসিরের সভাপতিত্বে সেমিনারে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান ও অবসরপ্রাপ্ত মেজর শাকিল নেওয়াজ সহ সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তারা বক্তব্য রাখেন। এদিকে মেজর সিনহা হত্যা মামলার বিচার কাজ দ্রুত শেষ করে রায় কার্যকর করার দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরণী মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এতে অভিযোগ করা হয়, বিচারিক কার্যক্রমের ওপর এখনও পলাতক ফ্যাসিবাদীদের প্রভাব রয়েছে। কোনো বিচারেই যেন বৈষম্য না হয় সেই দাবিও করেন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের নেতারা। শুধু মেজর সিনহা নয়, শুধু সকল হত্যাকাণ্ডের বিচার চায় এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে জানানো হয়, সিনহা হত্যা মামলার রায় এদিক সেদিক করতে কারো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। সশস্ত্র বাহিনীকে কিছু সুশীল জনগণের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করছে বলেও অভিযোগ তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৈশাখী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটোরিয়ামে মিলন মেলা অনুষ্ঠিত হয়। বৈশাখী মিলন মেলার এই আনন্দ আয়োজনে অংশ নেন অ্যালামনাই সদস্যরা। এ সময় তারা একে অপরকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন, পুরনো বন্ধুদের পেয়ে স্মৃতিচারণে মেতে ওঠেন। নানা রকম গল্পগুজব, হাসি ঠাট্টা ও আড্ডায় মেতে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। নানা রকম স্মৃতিচারণের মাধ্যমে নস্টালজিক হয়ে পড়েন তারা। পরে আলোচনা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ। প্রতি বছর বর্ষায় কক্সবাজারে পাহাড় ধসের ঘটনায় আশ্রিত রোহিঙ্গাদের হতাহতের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। 2017 সাল থেকে এ পর্যন্ত পাহাড় ধস সহ প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে 1.5 শতাধিক রোহিঙ্গার। আসন্ন বর্ষা মাথায় রেখে ওই এলাকায় বসবাসকারী পরিবারগুলোর জন্য তৈরি করা হয়েছে নতুন শেড। কক্সবাজার প্রতিনিধি মোর্শেদুর রহমান খোকনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। উখিয়া ও টেকনাফের পাহাড় কিংবা সমতল ভূমি মিলিয়ে বসবাসকারী রোহিঙ্গার সংখ্যা 12 লাখেরও বেশি, যা কক্সবাজারের ওই দুই উপজেলার স্থানীয় বাসিন্দাদের চেয়ে প্রায় 3 গুণ। অনুসন্ধানে জানা যায়, আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে উখিয়ার কুতুপালংয়ের পাহাড়ে ও তার পাদদেশে বসবাস করে এমন রোহিঙ্গার সংখ্যা 3 লাখের বেশি। আশ্রিত রোহিঙ্গাদের অভিযোগ, প্রতি বছর বর্ষায় পাহাড় ধসে মারা যায় অনেকেই। 2024 সালে বর্ষায় পাহাড় ধসে মারা গেছে 10 জন। এদের মধ্যে শুধু ক্যাম্প 14তেই মৃত্যু হয়েছে 7 রোহিঙ্গার, আর মাটি চাপা পড়ে আরও 1 জন। এছাড়া 32টি ক্যাম্পে 2017 সাল থেকে এ পর্যন্ত পাহাড় ধসে 85 জন ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে মারা গেছে আরও 70 রোহিঙ্গা। ডাক ভাঙিয়ে মানে লাল বোর্ডা করে গাড়ি দিয়ে তো মানে বেশি অশান্তি মারা আছে, আল্লাহ বলে সরকার বেশি অনুরোধ করছি। ল্যান্ডস্লাইড হয়ে এখানে রিক্স প্রবলেমে তো এখানে সুবিধার মধ্যে আসতেছি। এটা গরবান সে ফিল্ডের থেকে, এটা ফিল্ডটা
এখন থেকে ঘর হয়েছে আমরা 8টা ফিল পাইছি আল্লাহ বেশি বেশি করে। এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে এবছর 500 ঝুঁকিপূর্ণ পরিবারের তালিকা করা হয়েছে। 322টা পরিবার আছে যারা অতি ঝুঁকিপূর্ণ এবং 200 পরিবার আছে যারা মোটামুটি ঝুঁকিপূর্ণ। তো সেই অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা এই রোহিঙ্গা ক্যাম্প 14তে 150 পরিবারের জন্য নিরাপদ আশ্রয়ের জন্য একটা শেড তৈরি করা হচ্ছে, যেখানে 150 ঘর তৈরি করা হচ্ছে, সাথে তাদের আনুষঙ্গিক যত সুযোগ সুবিধা আছে সেগুলো তৈরি করা হচ্ছে। রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনের অতিরিক্ত কমিশনার জানান, নতুন তৈরি শেড ছাড়াও আসন্ন বর্ষায় পাহাড় ধসের ঝুঁকি এড়াতে প্রতিটি ক্যাম্পের আশপাশের স্কুল কমিউনিটি সেন্টার প্রস্তুত রাখা হবে। দৈব দুর্বিপাক হলে, ঘূর্ণিঝড়, ল্যান্ডস্লাইড বা অন্য কিছু হলে সেক্ষেত্রে যাতে তাদেরকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। কারণ দ্রুত সরিয়ে নেওয়ার জন্য আশেপাশে যে কমিউনিটি স্পেস, যেমন স্কুল আছে, মক্তব আছে, স্কুল বা লার্নিং সেন্টার, তারপর উইমেন ফ্রেন্ডলি স্পেস আছে, চাইল্ড ফ্রেন্ডলি স্পেস আছে, এগুলিতে আমরা সরাইনি। পাহাড়ের অদূরে খোলা মাঠে ঝুঁকিমুক্ত করে 4 মাস আগে শুরু হয় নতুন শেড নির্মাণের কাজ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং আওয়ামী সন্ত্রাস নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ডেমরা থানা স্বেচ্ছাসেবক দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার এ সময় উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলটি ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে শুরু হয়ে সারুলিয়া বাজার, রানীমহল ব্রিজ, বড় ভাঙ্গা ও হাজিনগর হয়ে আবার ডেমরা স্টাফ কোয়ার্টারে গিয়ে শেষ হয়। শেখ হাসিনা সহ তার দোসরদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শেরেবাংলা নগর থানা বিএনপি। সমাবেশের প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তিনি বলেন, গত 15 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি, দিনের ভোট রাতে হয়েছে। ফ্যাসিবাদের দোসরদের দ্রুত গ্রেপ্তার চান তিনি। এতে সভাপতিত্ব করেন শেরেবাংলা নগর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালামত খান সজীব। চরাঞ্চলে যুগ যুগ ধরে চলা রক্তক্ষয়ী টেটা ও বন্দুক যুদ্ধ বন্ধ, শান্তি শৃঙ্খলা নিশ্চিত এবং প্রশাসনিক থানা প্রতিষ্ঠার দাবিতে জনসমাবেশ হয়েছে নরসিংদীর রায়পুরায়। বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক মাওলানা মোহাম্মদ বদরুজ্জামান, আর বিশেষ অতিথি জামায়াতে ইসলামী রায়পুরা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম। সড়কের নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন হয়েছে সুনামগঞ্জে। বিকালে স্থানীয় ত্রিপুর বাজারে এতে অংশ নেন স্থানীয়রা। এ সময় অনিয়ম বন্ধ করে সঠিক নিয়মে কাজ করতে কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা। হবিগঞ্জে জাতীয় পরিচয়পত্র সহ বিভিন্ন লাইসেন্সের ভুয়া কাগজপত্র তৈরির জালিয়াতি চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বিকেলে এক প্রেস কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার ANM সাজিদুর রহমান। আমেরিকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করায় নিরাপদ সড়ক চাই সাভার শাখার কার্যকরী সদস্য মোহাম্মদ কামরুজ্জামানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। থানা রোডের একটি মিলনায়তনে এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্টজনরা। নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে জেলা দলিল লেখক সমিতির মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব আলহাজ M A রশিদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব KS হোসেন টমাস। IFIC ব্যাংকের ইকো সলভ বিষয়ক প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের সনদ ও সম্মাননা চেক দেওয়া হয়েছে রাজধানীতে। পুরানা পল্টনে IFIC টাওয়ারের 3 ক্যাটাগরিতে শিক্ষার্থীদের এই সম্মাননা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেন। এ সময় তিনি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে প্রকৃতির সম্পদের সঠিক ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। ব্যাংকের পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ মাহবুব কাশেম, মোহাম্মদ গোলাম মোস্তফা। বিচারক মণ্ডলীর মধ্যে ছিলেন ওয়াটার এইডের রিজিওনাল হেড খায়রুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার খেলার সংবাদ। চার দিনব্যাপী বাংলাদেশ অ্যামেচার ওপেন 2025-এর সমাপনী অনুষ্ঠান শনিবার বিকেলে সাভার সেনানিবাসে সাভার গলফ ক্লাবের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে
প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকারুজ্জামান। এই টুর্নামেন্টের পুরুষ এককে বাংলাদেশের সৈনিক মোহাম্মদ শাহাবুদ্দিন চ্যাম্পিয়ন এবং পাকিস্তানের নোমান ইলিয়াস রানার্স আপ হয়েছেন। সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ইরান, নেপাল, পাকিস্তান, ভুটান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক বাংলাদেশ এই 7টি দেশের মোট 102 জন অ্যামেচার গলফার অংশ নেন। পুরুষ দলগত ইভেন্টে মালয়েশিয়ার হারিস হেজরি ও ফারিজ আজিহান চ্যাম্পিয়ন এবং বাংলাদেশের মেহেদী হাসান ও মুন্না মিয়া রানার্স আপ হয়েছেন। মহিলা এককে পাকিস্তানের আনিয়া ফারুক সাইদ চ্যাম্পিয়ন এবং দেশটির পারখা ইজাজ রানার্স আপ হন। নারী দলগত ইভেন্টে পাকিস্তানের পারখা ইজাজ ও আনিয়া ফারুক সাইদ চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ এ দলের নাসিমা আক্তার ও সোনিয়া আক্তার রানার্স আপ হন। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয় বড় কোনো ঘটনা নয়। ক্রিকেটে যে কোনো দল হারতেই পারে, নিজেদের প্রসেসটা ঠিক আছে কিনা সেটাই আসল। মন্তব্য জাতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান জাকির আলী অনেকের। অন্যদিকে দ্বিতীয় টেস্টেও টাইগারদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত জিম্বাবুয়ে। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। সিলেট টেস্টের আগে জিম্বাবুয়েকে অনেকটাই হেলাফেলার চোখে দেখেছে বাংলাদেশ, যার জন্য দিতে হয়েছে চড়া মাশুল। প্রথম টেস্টে পরাজয়ে সিরিজ হাতছাড়া হয়েছে টাইগারদের। জিম্বাবুয়ে চোখ রাঙাচ্ছে হোয়াইট ওয়াশের। বনেদি ক্রিকেটে বাংলাদেশের ভাবমূর্তি তলানিতে, তবে জিম্বাবুয়ের কাছে পরাজয়কে বড় কোনো ঘটনা হিসেবে দেখতে নারাজ জাকির আলী অনেক। হারা তো যে কোনো কারোর কাছেই হারা যায়, বাট আমার কাছে মনে হয় যে আমাদের প্রসেসটা ঠিক থাকা উচিত। যার সাথেই খেলি ভালো পারফরমেন্স করা উচিত। ভালো পারফরমেন্সের উপরে আর কোনো কিছু নাই, আমাদের সবারই টার্গেট থাকবে ভালো পারফরমেন্স করা। সিলেটে বাংলাদেশ ম্যাচটা হেরেছে ব্যাটিং ব্যর্থতায়, তাই অনুশীলনে বাড়তি মনোযোগ উইলোবাজদের। আতসী কাচের নিচে অভিজ্ঞ মুশফিকের পারফরমেন্স। ব্যাটিংয়ের জন্যই ম্যাচটা স্ট্রাগল করতে হয়েছে, সো অবশ্যই ফোকাস থাকবে যেন ব্যাটিংটা ভালো হয়, কারণ আমরা ম্যাক্সিমাম ম্যাচে ব্যাটিং খারাপ হওয়ার কারণে স্ট্রাগল করি। মুশফিক ভাই যেটা বলতে চাচ্ছিলাম যে উনি সবসময় অনেক হার্ডওয়ার্ক করেন, স্টিল করতেছেন। দলে তো উনি একা খেলতেছেন না, উনারই যে রান করতে হবে এটা তো সবারই করতে হবে। হয়তো উনি করতেছেন না, ইটস ফাইন, যে কোনো কারোর সাথেই হতে পারে। উনারই যে প্রতিদিন রান করতে হবে এমন তো কোনো কথা নেই, সবারই রান করতে হবে। ব্যাটার যতজন আছে সবারই রেসপন্সিবিলিটি নিতে হবে, সবার রান করতে হবে। অ্যাটলিস্ট রান না করলেও ওই ফাইটটা শো করতে হবে। টাইগারদের ঠিক বিপরীত অবস্থানে জিম্বাবুয়ে, বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার সুযোগ। বেন কারেন চট্টগ্রাম টেস্টকে দেখছেন জিম্বাবুয়ের ক্রিকেট আরও এক ধাপ ওপরে তোলার সিঁড়ি হিসেবে। স্বাভাবিকভাবেই বাংলাদেশ চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আমি মনে করি এই টেস্টে আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আমরা চ্যালেঞ্জ মোকাবেলায় মানসিক প্রস্তুতি নিচ্ছি। অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে সিরিজ জয় নিশ্চিত করা। 28 এপ্রিল দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। ফুটবল প্রিমিয়ার লিগে ড্র হয়েছে দুই প্রধান মোহামেডান ও ঢাকা আবাহনীর মর্যাদার লড়াই। শনিবার কুমিল্লায় ম্যাচটি গোল শূন্যভাবে শেষ হয়। দিনের অন্য ম্যাচে বসুন্ধরা কিংস রহমতগঞ্জ গোল শূন্য ড্র করেছে। ব্রাদার্স ইউনিয়ন 2-0 গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। প্রিমিয়ার ফুটবল লিগে এখনও শিরোপা জিততে পারেনি মোহামেডান। এবার প্রথম পর্বে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় মোহামেডানের সুযোগ আছে প্রথমবারের মতো বিপিএল জয়ের। ঢাকা আবাহনীর বিপক্ষে জয় পেলেই শিরোপার রেসে আরও এগিয়ে যেত মোহামেডান, কিন্তু ম্যাচের প্রথমার্ধে 41 মিনিটে মোহামেডানের ডিফেন্ডার মাহবুব আলম ফাউলের অপরাধে লাল কার্ড দেখে বহিষ্কৃত হলে বড় ধাক্কা খায় সাদা কালো শিবির। তাতে আলফাজ আহমেদের দলের আক্রমণাত্মক কৌশলের পরিবর্তে রক্ষণাত্মক খেলে 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। মোহামেডানের শক্তি কমায় সেই সুযোগে আবাহনী অবশ্য আক্রমণাত্মক খেলে গোল পেতে সর্বোচ্চ চেষ্টা করেছে, যদিও মোহামেডানের গোলকিপার সুজনের দৃঢ়তায় ড্র মেনে নিতে হয়েছে আবাহনীকে। লিগে 12 ম্যাচ শেষে 31 পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান এবং 27 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ঢাকা আবাহনী। মুন্সিগঞ্জে বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জের ম্যাচ গোল শূন্য ড্র হয়েছে। এতে 12 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে কিংস তৃতীয় এবং রহমতগঞ্জ 19 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন 2-0 গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে 18 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান এবং চট্টগ্রাম আবাহনী 3 পয়েন্টে সবার নিচে। সংবাদ শেষ করার আগে ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরো একবার।
পাক ভারত উত্তেজনার মাঝে গুজরাটে 1000-এরও বেশি বাংলাদেশি আটক, অমিত শাহের কড়া নির্দেশনার পরই এই অ্যাকশন। এখনও পদত্যাগের সিদ্ধান্ত নেননি উপদেষ্টা আসিফ, সংবাদ পরিবেশনে গণমাধ্যমকে সতর্কতার পরামর্শ, সহনীয় লোডশেডিং এর আশ্বাস ফাউজুল কবিরের। সংবিধানে বহুত্ববাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে জামায়াত, প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার হলেও বিএনপির গুলো কেন বহাল, প্রশ্ন রিজভির। রোমের সান্তা মারিয়া ম্যাজিওর ব্যাসিলিকায় সমাহিত পোপ ফ্রান্সিস, শেষ বিদায় অনুষ্ঠানে ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতারা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।